স্বাগত জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে দিনের বাছাই করার সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আজকে আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে অনলাইনে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স থেকে প্রফেসর ডক্টর মুস্তফা সারওয়ার এবং আমার সাথে আরো যুক্ত আছেন প্রফেসর ডক্টর কবির হাসান। দুজন অতিথিকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমাদের আলোচনা চলবে, তবে তার আগে আজকের দিনে যে গুরুত্বপূর্ণ সংবাদগুলো রয়েছে সেটির একাংশ দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। আজকের দিনে আসলে অনেকগুলো সংবাদই রয়েছে আমাদের হাতে, তবে বেশ উত্তেজনা যে বিষয়টি নিয়ে চলছে সেটি হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তা শেষ হতে চলছে এই সপ্তাহে, অর্থাৎ এই শুক্রবারে। তবে এরই মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত দেননি, বরং ইউক্রেনের 4টি অঞ্চল পুরোপুরি দখলের লক্ষ্যে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছেন। এদিকে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের উপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে ট্রাম্প নতুন করে উত্তেজনাও সৃষ্টি করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুমকির জবাবে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। সম্প্রতি একাধিক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের বিরুদ্ধে তীব্র ভাষা ব্যবহার করেছেন। তিনি পুতিনকে গাঁজাখুরি বলার পাশাপাশি ইউক্রেনের রাশিয়ার হামলাকে ঘৃণ্য এবং লজ্জাজনক বলেও অভিহিত করেন। ট্রাম্প ঘোষণা দিয়েছেন পুতিন যদি 8 অগস্টের মধ্যে যুদ্ধ থামাতে রাজি না হন তাহলে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে এমন দেশগুলোর উপর 100% পর্যন্ত ট্যারিফ আরোপ করা হবে। রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনে আবার বাজারে বিক্রি করে মুনাফা অর্জনের অভিযোগে ট্রাম্প ভারতকে লক্ষ্যবস্তু করেছেন। তিনি বলছেন ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল কিনছে এবং তা থেকে বড় ধরনের মুনাফা করছে। তারা ইউক্রেনে মানুষ মারছে, তাতে বিন্দুমাত্র পরোয়া করছে না। ট্রাম্প আগে জানিয়েছিলেন ভারতকে তিনি শাস্তি দিতে চান কারণ তারা রাশিয়ার কাছ থেকে জ্বালানি এবং সামরিক সরঞ্জাম কিনছে। এই হুমকির জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছে এবং ভারত আসলে বেশ স্পষ্টভাবেই সেই বিবৃতি দিয়েছে। বিবৃতিতে ভারত বলছে যে রুশ থেকে তেল কেনা ভারতের জন্য একটি প্রয়োজন, যাতে করে সেই দেশের জনগণ সাশ্রয়ী এবং নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ পেতে পারে। তারা আরো বলছেন যুদ্ধ শুরু হওয়ার পরেও পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্য করেছে, তাই এখন ভারতের সমালোচনা করার নিছক কপটতা। মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী ভারত যে কোনো দেশের মতোই নিজের জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিবে। অর্থাৎ ভারত কিন্তু এই বিষয়টা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এবং বেশ শক্ত অবস্থানেই কিন্তু আছে। ভারত এবং আমেরিকার যে সম্পর্ক, যে কূটনৈতিক সম্পর্ক, সেখানেও কিন্তু আমরা এক ধরনের উত্তাপ দেখতে পাচ্ছি। চীনও রাশিয়ার একটি বড় তেল আমদানিকারক, কিন্তু তা সত্ত্বেও ট্রাম্পের হুমকি মূলত ভারতের দিকে নির্দেশিত। অনেক বিশ্লেষকরা এটি নিয়ে আসলে কথা বলছেন, তারা নানান রকমের মন্তব্য দিচ্ছেন। বিশেষ করে তারা বলছেন যে আন্তর্জাতিক নীতিতে আসলে পক্ষপাতিত্বের যেই ছাপ সেটি আসলে স্পষ্ট হয়ে উঠছে। অর্থাৎ চীনের উপর এখন পর্যন্ত ট্রাম্পকে আমরা এই ইস্যুতে কোনো ক্ষোভ জানাতে দেখিনি, কিন্তু তিনি ভারতের উপর ক্ষোভ জানিয়েছেন। এদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ আবার মস্কো যাচ্ছেন সম্ভাব্য কূটনৈতিক সমাধানের লক্ষ্যেই। তবে মস্কো এবং কিয়েভের মধ্যকার আলোচনায় এখন পর্যন্ত বাস্তব কোনো অগ্রগতি হয়নি। ইউক্রেন সম্প্রতি উল্লেখযোগ্য ভূখণ্ড হারিয়েছে, তবে পশ্চিমা বিশ্লেষকরা নানান রকম মন্তব্য দিচ্ছেন। তাদের মতে রাশিয়ার অগ্রগতি ধীর এবং বেশ ব্যয়বহুল। ক্রেমলিন ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে পুতিন এখনই যুদ্ধ থামাতে রাজি নন। তার মূল লক্ষ্য হলো ইউক্রেনের দোনেস্কো, লুহান্স্কো, জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চল সম্পূর্ণ দখল করা, অর্থাৎ এই 4টি অঞ্চল সম্পূর্ণভাবে দখল করার কথা বলা হচ্ছে। রাশিয়া সামরিকভাবে এগিয়ে রয়েছে এবং এই সময়ে যুদ্ধ থামালে তা রাশিয়ার রাজনৈতিক অবস্থানকে দুর্বল করে তুলবে। বা আমেরিকার রাজনীতিতে আসলে এই আমেরিকা, রাশিয়া এবং ভারতের বর্তমান যে অন্তর্দ্বন্দ্ব সেটি কিন্তু আসলে বেশ উত্তাপ ছড়াচ্ছে। আমাদের অতিথিরা রয়েছেন, আমরা তাদের কাছ থেকে নিশ্চয়ই এর বিশ্লেষণ শুনবো। এবং আন্তর্জাতিক প্রসঙ্গে আজকে আমি বাংলাদেশের প্রসঙ্গ আনতে চাই, বিশেষভাবেই আনতে চাই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন সরকারের পক্ষ থেকে তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবেন নির্বাচন কমিশন যেন আগামী রমজানের আগে অর্থাৎ 2026
সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এই কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে তিনি এই ভাষণ দেন। এর আগে বিকেলে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে তিনি বলেন, ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কার করা সংবিধানের তফসিলে এই জুলাই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। জুলাই অভ্যুত্থানে যারা মারা গেছেন তাদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার কথাও কিন্তু ঘোষণাপত্রে বলা হয়েছে। এবং বাংলাদেশে আসলে জুলাই আগস্ট আন্দোলনের 1 বছর পূর্তি হয়েছে। এই 1 বছরে আমরা নানাবিধ জিনিসপত্র দেখতে পাচ্ছি, আমরা সংস্কারের আশ্বাস যেরকম দেখতে পাচ্ছি, নানান রকম রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে দেশকে যেতে হয়েছে। অর্থনৈতিক রাজনৈতিক টানাপোড়েন ছিল, প্রশাসনের নানান জায়গায় নানান রকমের দুর্বলতা ছিল, মব রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠেছিল, বিভিন্ন রাজনৈতিক ছোট বড় রাজনৈতিক দলের নানান রকম ক্ষোভ আমরা দেখতে পেরেছি। এবং নির্বাচন, সংস্কার, অর্থনীতি ইস্যু নিয়ে, অর্থনীতি যে ইস্যু, সেই ইস্যুগুলো নিয়ে প্রধান উপদেষ্টা নানাবিধ বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যগুলো নিয়েও আমরা আমাদের অতিথিদের পর্যালোচনা শুনবো। এবং আজকের দিনের আরো একটি আলোচনার বিষয় যে এই দিনে আসলে হাসনাত এবং সার্জিস দের 4 জন কক্সবাজারে গিয়েছিলেন এবং তাদের সেই কক্সবাজারকে যাওয়া নিয়ে নানান রকম কৌতূহল, নানান রকম সংবাদ কিন্তু গণমাধ্যমে এসেছে। সেগুলোর বিশ্লেষণও আমরা করার চেষ্টা করব। আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন, আমাদের আলোচনা চলবে, তবে তার আগে একটি বিরতির সময় হয়ে গেছে। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। আমাদের দুজন অতিথি সঙ্গে আছেন, আমরা আলোচনা করব। প্রফেসর ডক্টর কবির হাসান, আপনাকে দিয়ে শুরু করব। আমরা দেখতে পাচ্ছি আমেরিকা, রাশিয়া এবং ভারত আসলে এক ধরনের বেশ উত্তাপ যাচ্ছে রাজনীতিতে। ট্রাম্প যেভাবে আসলে যুদ্ধবিরতির জন্য প্রেসার দিচ্ছে, এটি কি আসলে এক ধরনের কূটনৈতিক নাটক, নাকি সত্যিকার অর্থেই তিনি শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন? সেই বিষয়টি তো আপনার কাছে শুনবো। তবে ট্রাম্পের পুতিনের একদিকে সমালোচনা করা, অপরদিকে আবার মস্কোতে তার দূত পাঠানো, এটি কি দ্বৈত নীতি নাকি কূটনীতির একটা অংশ? আপনার কাছে কি মনে হয়? এটা হলো ক্লাসিক ট্রাম্প স্ট্র্যাটেজি, ইজ এ হার্ড ডিল মেকার তাকে বলে। কিন্তু আমার মনে হয় অনেকটা সে নাই। ট্রাম্প মনে করছে সবাইকে একইভাবে খেলতে পারবে। আপনি দেখেন চায়নার সাথে ট্রাম্পের যে ট্রেড ওয়ার শুরু করেছে, এখন কিন্তু অনেকটা থমকে আছে, কারণ চায়নারও চিপ আছে হাতে। ট্রাম্প শুধু খেলতে পারে উইকার কান্ট্রিগুলোর সাথে, এবং দেখেন অনেকেই ট্রাম্পের সাথে দেখা করে গেছে জাস্ট টু হ্যাভ দেয়ার ট্যারিফ রেট রিডিউসড। দি সেম থিং উইথ রাশিয়ার সাথে বুলি করা সম্ভব না এখন। এটা হয়তো আরো আগে হতো, কিন্তু এখন যুদ্ধের মোড়, পরিস্থিতি সবকিছু ঘুরে গেছে। এখন রাশিয়া ইজ ইন ড্রাইভিং সিট, এবং এই যে 50 দিন, তারপর 10 দিন, এগুলো হুইমসিক্যাল। সে খুব শর্ট মেমোরি, এইভাবে তো পররাষ্ট্রনীতি চলে না। কিন্তু যুদ্ধের একটা অবসান হওয়া দরকার। কিন্তু আমার যেটা মনে হয় 2 বছর আগে যুদ্ধটা যদি কমপ্লিট হতো, যুদ্ধবিরতি যদি হতো, তাহলে অনেকগুলো জীবন বেঁচে যেত, অনেক জানমাল, অস্ত্রের কম ক্ষতি হতো। কিন্তু এখন যে সলিউশনটা হবে টোটালি রাশিয়ার ফেভারে। রাশিয়া অরিজিনালি যেগুলো চেয়েছিল একটা সম্মানজনক, এটাতে ইউক্রেন অনেক কিছু লাভ করা ছিল 2 বছর আগে, ইউক্রেন সেটাও লুজ করবে। আলটিমেটলি গোল তো আমেরিকার ছিল রাশিয়াকে উইক করার মাধ্যমে চায়নাকে ধরা। সেই নিউ কনরা সেইভাবে প্ল্যান করেছে, সেই প্ল্যান সেভাবে এগোচ্ছে না। স্টিভ উইটকফ যাচ্ছে, ইজ এ নেগোশিয়েটর। সে একদিকে কথা বলছে। আপনি দেখেন যে ইরানে যে বম করলো যে রাশিয়া, ইউনাইটেড স্টেটস, সে বলতেছে 2 সপ্তাহ সময় দিলাম। যেই সময় বলছে সেই সময় সে প্লেন পাঠাচ্ছে। তোর কথা কেউ বিশ্বাস করে না। কিন্তু বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার তো না। মাঝে মাঝে অনেক সময় একটা স্ফুলিঙ্গ একটা যুদ্ধ লাগিয়ে দিতে পারে, এবং যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি, সেই ভয়টা আমি পাচ্ছি। কিন্তু আশা করি রাশিয়ার সাথে সেই ভুলটা সে করবে না, কারণ তার অ্যাডভাইজার যারা আছে তারা এতটা পাগল, এতটা নাইভিভ না। অনেকে যদি বলে থাকেন হঠাৎ লাগিয়ে দিবে, কিন্তু আমার মনে হয় সেটা হবে না। আলটিমেটলি একটা সলিউশন হবে, কিন্তু সলিউশনটা হবে রাশিয়ার পক্ষে। রাশিয়া যে চেয়েছিল অরিজিনালি তাই হবে। বিগেস্ট লুজার হবে ইউক্রেন। ইউক্রেন অলরেডি লুজ করেছে তাদের জনশক্তি, জনবল, তাদের
টেরিটোরিয়াল অনেক সাইড চলে গেছে, এগুলো বোধহয় আর ফিরে পাবে না। ডক্টর কবির হাসান একটু যুক্ত করবেন কিনা, 8 আগস্টের মধ্যে সত্যিই যদি আসলে রাশিয়া যুদ্ধ বন্ধ না করে, ট্রাম্পকে আসলে আমরা যেভাবে চিনি, তিনি আসলে যে ধরনের মানুষ, তিনি কি আসলে এই বিষয়টা খুব ভালোভাবে নিবেন কিনা? তিনি আসলে বিষয়টা, তার তো আসলে খুব অল্পতে তার ইগো হার্ট হয়, সেই ক্ষেত্রে আসলে তিনি কি করতে পারেন? না, ট্রাম্পের একটা জিনিস আছে, যারা আর্ট অফ ডিল মেকার তারা কিন্তু ইগোকে হজম করতে পারে খুব তাড়াতাড়ি। সে যে ইগোকে হজম করবে, আপনি দেখেন এই যে ট্যারিফের বেলা মেক্সিকোর বেলা 90 ডেজ বাড়িয়ে দিয়েছে। সে চাচ্ছে কোনো একটা ডিল তার পক্ষে আসে। এতে 8 তারিখে 50 থেকে 8-এ নিয়ে আসছে হয়তো ওই যে ইউরোপিয়ান পাওয়ারদের মানে কসলা নিতে, কিন্তু সেটা 10 মানে 8 তারিখে নেমে 10 দিন, এটা আবার বাড়াবে। আলটিমেটলি একটা সম্মানজনক সলিউশন ট্রাম্পের জন্য ভালো, কারণ ট্রাম্প তো আলটিমেটলি এখন যদিও শিফট মানে মানে বাজেট মানে এই ইউক্রেন এইড এটা ইউরোপের দিকে ছেড়ে দিয়েছে, কিন্তু স্টিল যে জিনিসগুলো অলরেডি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এবং আগে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এগ্রি করেছে সেগুলো তো কন্টিনিউ করলে আমেরিকান ট্যাক্স পেয়ারদের জন্য বিরাট অসুবিধা। তাছাড়া আপনাকে এটা মনে রাখতে হবে যে বিগ বিউটিফুল বিল, এটা ট্যাক্স কমানোর যে ট্যাক্সের টাকাটা অন্যভাবে তো আনতে হবে, যে টাকাটা ক্ষতি লস হয়ে যাবে, যে ট্যাক্স রেভিনিউ আসবে না, সেটা কিভাবে কমাবে? আপনি দেখেন ইউএস এর মতো এজেন্সি বন্ধ করে দিয়েছে, তারপরে বিভিন্ন এই বন্ধ করে দিয়েছে, এনআইএইচ এর মতো বিরাট গ্র্যান্ড, যেটা আমেরিকান লং টার্ম টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এফেক্ট করবে। তো এখন সে মানে পথ খুঁজছে, এবং ট্যারিফ যে ইম্পোজ করেছে বা বাড়াচ্ছে তার একটা আইডিয়া ছিল যে লোকাল ট্যাক্স যে রেভিনিউটা কমবে সেটা ট্যারিফ দিয়ে এটাকে কম্পেনসেট করবে। কিন্তু অনেকেই বলে যারা ইকোনমিক্স করেন আর কি, তারা মনে করে সে একটা বুদ্ধ ইকোনমিক্স, সেই ইকোনমিক্স এর বেসিক সূত্র জানে না। এই যে ট্যারিফও আরেক ধরনের ট্যাক্স, ট্যাক্স একদিকে কমাচ্ছে, এক ট্যাক্স বাড়াচ্ছে অন্যদিকে। তো ট্যাক্স কাদের উপর কমাচ্ছে? ট্যাক্স রেট কমে আমেরিকাতে এটা ধনী শ্রেণী এবং কর্পোরেট ওয়ার্ল্ডকে সাহায্য করছে। এট দ্য সেম টাইম যে অনেক, আপনি জানেন, আপনাদের অনেক আলাপ করেছে যে যে সোশ্যাল সেফটি নেট, যে গরিবদের উপকার কম হচ্ছে, সেটাকে মানে অফসেট করার জন্য ট্যারিফ দিচ্ছে। আলটিমেটলি ট্যারিফ কিন্তু অনফেক্টেড হবে আবার গরিব জনগণই, কারণ আলটিমেটলি এই জিনিসগুলো কনজিউমার গুড যেগুলো আসছে চায়না বা বিভিন্ন দেশ থেকে, এগুলো আমাদের আপনাদের মধ্যে লোকজনকে এফেক্ট করবে বেশি। তো সুতরাং আপনার কথার ফাইনাল কনক্লুশন যে এটা আমার মনে হয় একটা আরবিট্রারি ডেডলাইন, 8 অগস্ট। পুতিন হ্যাজ নট বাস্ট ইয়েট, এবং যে দুইটা সাবমেরিনের কথা বলেছে এগুলো কথার কথা বলে, এগুলো রাশিয়ানো সাবমেরিন জানে। আপনি জানেন যে সমুদ্রের কোথায় সাবমেরিন আছে রাশিয়ার, যে মানে নিউক্লিয়ার, এবং তাদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস কিন্তু ইকুয়াল, ইচ্ছে করলে ধমক দিতে পারবে না। সুতরাং আমিও মনে হয় এই ডেডলাইন আবার পিছুবে, বাট আমি চাই একটা সলিউশন আসুক, ইউক্রেনের মানে টেরিটরি, তাদের সভরেনিটি থাকুক, এবং ইউক্রেন জন্য রাশিয়ার জন্য কোনো থ্রেট না হয়, এবং রাশিয়াটা কখনোই হতে দিবে না, যেভাবে ইউনাইটেড স্টেটস মেক্সিকোর বেলায় কোনো থ্রেট হতে দিবে না। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর মোস্তফা সারোয়ার। আপনার পর্যালোচনা তো শুনবোই, সেই সাথে একটু যুক্ত করবেন কিনা যে ভারতের এখন পর্যন্ত যে বক্তব্য আমরা দেখছি, তার মানে ভারত বেশ স্বাধীন পররাষ্ট্রনীতির পথেই হাঁটছে, আমেরিকার চাপ এখানে খুব একটা কার্যকর হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না। ভারত এবং আমেরিকার সম্পর্ক কি দীর্ঘমেয়াদে ক্ষতির কোনো আশঙ্কা দেখছেন কিনা, নাকি এটা কূটনীতিরই একটা অংশ? আমার জন্য কূটনীতির একটা অংশ। ভারত যেটাকে মনে হচ্ছে, যে আমি রিপোর্টটা পড়েছি, যে তারা বর্তমানে দেখাচ্ছে যে তারা খুব ইন্ডিপেন্ডেন্ট মানে ফরেন পলিসি উইথ রিগার্ড টু ইউএসএ, কিন্তু আমার তা মনে হচ্ছে না। আলটিমেটলি ভারত উইল ইল্ড, তারা নিজেরাই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করার চেষ্টা করবে, নেগোশিয়েট করার চেষ্টা করবে। আমার যেন মনে হচ্ছে যে ভিতরে ভিতরে তাও চলছে, কারণ যে তেল মানে ভারত রাশিয়া থেকে আমদানি করছে সেটাকে রিফাইন করছে, যেটা ক্রুড ওটাকে রিফাইন করছে, রিফাইন করে তো একদম মার্কেট প্রাইসে বাইরে ছেড়ে দিচ্ছে। আবার যেটা তার রিফাইনিং ক্যাপাসিটি না, সেটাকে ওদের ট্যাঙ্কারে ভরে, ভারতের ট্যাঙ্কারে ভরে ওরা পাঠাচ্ছে এগুলো মিডল ইস্টে, ওখানকার রিফাইনারিতে ওরা রিফাইন করে তারপরে মার্কেটে বিক্রি করছে, এটা দিয়ে ভারতের বিরাট লাভ। এটা ঠিকই ডোনাল্ড ট্রাম্প ধরেছে যে এই ফাঁকতালে ভারত অনেক লাভ করে নিচ্ছে, কাজে সেটার উপরই ডোনাল্ড ট্রাম্প ট্রানজাকশনাল, আমি আপনাদেরকে অনেকবার বলেছি, কাজে এটার উপরে ভাগ বসবাসের চেষ্টা করছে। আরো একটা আশ্চর্য ব্যাপার,
যে ভারতকে তার প্রয়োজন কোয়াডের মেম্বার হিসেবে, মানে আপনার চীনকে এনসার্কেলমেন্ট করার জন্য, মানে অস্ট্রেলিয়া, তারপরে জাপান, ইউএসএ এবং ভারত, ইন্ডিয়া, এদের যে কোয়াড, যেটা একটা সেমি ডিফেন্স অর্গানাইজেশন, এবং তারা কিন্তু মাঝে মাঝে ইও করে, বেশ বড় ধরনের মিলিটারি এক্সারসাইজ করে, তার সদস্য ভারত। এবং কেন এটা করা হচ্ছে? চীনকে প্রতিহত করার জন্য। কিন্তু 100% যখন সে ট্যারিফের কথা বলছে রাশিয়ান অয়েল সম্পর্কে, তখন সে শুধু ভারতকে বলছে, তার নিজের বন্ধুকে বলছে, এবং নিজের বন্ধুকে যার শত্রু বানাচ্ছে তাকে সে ফ্রি দিয়ে দিচ্ছে। এই যে একটা ব্যাপার, এটা আমার কিন্তু মাথার মধ্যে খেলছে না। আমার যেন মনে হচ্ছে যে যেহেতু ভারত উইকার দেন চায়না, এই কারণে সে উইক লিঙ্ক, যে তার উপরে সে চড়াও হচ্ছে, চীনের ব্যাপারে সে ওটা সাহস পাচ্ছে না। কাজে আমার যেন মনে হচ্ছে যে আমি ডক্টর কবির হাসানের সঙ্গে একমত যে হি উইল নেগোশিয়েট, মানে ট্রাম্প উইল নেগোশিয়েট। সে একটা ব্যাপারে সিদ্ধান্তে অবিচল থাকবে না। আমরা অতীতেও দেখেছি যে বারবার সে চেঞ্জ করে, কাজে চেঞ্জ করবে, কারণ 100% ট্যারিফ অন অল ইন্ডিয়ান গুডস ইজ ভেরি, যেখানে ওরা মিউচুয়াল কয়েক মাস আগে ভারত এবং যুক্তরাষ্ট্র তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের যে মিউচুয়াল ট্রেড $500 billion উঠাবে, যেটা তাদের উদ্দেশ্য। এবং আমার মনে হয় না 57 আর 58 বিলিয়নের মতো, মানে ইট ইজ ফেভারিং দ্য ইন্ডিয়া। আমার নাম্বারটা হয়তো ভুল হতে পারে, আমার যদ্দূর মনে আছে। তাহলে দেখা গেল যে এত বড় একটা ডিল, আমার মনে হয় না যে একদম মানে একদম ঝগড়া লেগে যাবে, আমার মনে হচ্ছে না। এটারও একটা সমাধান হবে, এবং সেটারই আমরা অপেক্ষায় থাকবো। জি, কিন্তু প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, আমেরিকা যে মানে কিছুদিন পর পর যে হুমকি দেয়, মনে হচ্ছে না যে মানে চুক্তির রাজনীতি থেকে বেরিয়ে এসে এক ধরনের চাপের রাজনীতি প্রতিষ্ঠা করা হচ্ছে? মানে বিশ্ব বৈশ্বিক অর্থনীতিতেও তো এটা খুব বাজে একটা প্রভাব ফেলতে যাচ্ছে বলে সবাই আশঙ্কা করছেন। না, এটা আপনার প্রশ্নটা আমি দারুণ, মানে অতি অতি সুন্দর প্রশ্ন করেছেন। আই মাস্ট প্রেজ ইউ ফর দিস কোশ্চেন। দি থিং ইজ, আমরা যেটা দেখলাম বর্তমানে, যে আগে যখন যেটা সিকিউরিটি রিলেটেড, মানে যুদ্ধ সম্পর্ক, এগুলোর জন্য হতো অন্যভাবে নেগোসিয়েশন, আর ডোনাল্ড ট্রাম্প সে ট্যারিফ কে ব্যবহার করছে, একটা ট্যাক্সেশন পদ্ধতিকে ব্যবহার করছে বিভিন্ন নেগোসিয়েশনের জন্য। যেটা আমরা দেখলাম যে এখনই ভারতকে সে ই করছে যাতে রাশিয়ার সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়। লক্ষ্য করে দেখুন, আবার রাশিয়ার সঙ্গে যে সে চুক্তি চাচ্ছে ইউক্রেনের, মানে মানে শান্তি চুক্তি, সেখানেও কিন্তু সে কোন অস্ত্র ব্যবহার করছে? নট ওয়েপন্স, যেটা আমরা আগে জানতাম যে অস্ত্র পাঠানো হয়, অস্ত্র দিয়ে যুদ্ধ করা হয়, তা না, কিংবা মিলিটারি ব্লক, তা না। এটা করলো ট্যাক্স, একটা ট্যাক্সেশনের মাধ্যমে সে রাশিয়ার উপরে প্রেশার দিচ্ছে। আমার জানা মতে, আমি জানি না যে অতীতে এ ধরনের এত লার্জ স্কেলে কখনো হয়েছে কিনা, কিন্তু আমার যেন মনে হচ্ছে এটা ডোনাল্ড ট্রাম্পের একটা ইনোভেটিভ নিউ টুল। আমি জাস্ট জি, প্রফেসর ডক্টর কবির হাসান। অ্যাড করতে যাচ্ছি সরওয়ারের সাথে। আপনি যে কথাটা যথার্থ বলেছেন, ওকে ট্রেডকে একটা পলিটিক্যাল উইপন হিসেবে নিয়েছে, মানে ট্যারিফকে ইয়া করা আর কি। কিন্তু ট্যারিফকে একটা পলিটিক্যাল উইপন হিসেবে নিতে গিয়ে যত ধরনের নিয়ম কানুন আছে, আমরা ইউনিভার্সিটিতে পড়া ইকোনমিক্স এর বেসিক সূত্র, সবকিছু সে ডিফাই করার চেষ্টা করছে, নাম্বার 1। নাম্বার 2, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটা হয়েছে যে একটা ট্রেডিং সিস্টেমকে যাতে সব দেশের সাথে সুষম হয়, মানে বৈষম্যহীন হয়, সেটাই সে ভেঙে দিয়েছে, মানে 1-to-1 ডিল করছে। ইভেন আপনি বাংলাদেশের যে ডিলটা হয়েছে, আমরা খুব হাহা করছি 20% ইয়ে রেখেছে, কিন্তু যে আমরা দাসপথ কে দিয়েছি সেটা আমরা জানি না, যেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্যে আছে। আমার মনে হয় এখানে নন ট্যারিফ অনেক কিছু এনেছে, যে যারা ফাইনালি এবং বলেছে একটা গরিব দেশ, ওরা শুধু কি বিক্রি করে, ডোনাল্ড ট্রাম্প নিজেও বাংলাদেশিটা লাইক করে, এই জন্য ছাড় দিয়েছে। এগুলোর মধ্যে মানে ডিপ অ্যানালাইসিস নাই, কিন্তু চায়নার সাথে এবং রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া যে নট অন দ্য ইকুয়াল গেম। চায়নার হাতে কন্ট্রোলের রেয়ার আর্থ ম্যাটেরিয়াল বলে একটা জিনিস আছে, এটা ডিফেন্স ইন্ডাস্ট্রি খুব বেশি দরকার। চায়না অনেক এগিয়ে এসেছে হাইটেক, ইভি বলেন, এআই বলেন, তারপরে গ্রিন টেকনোলজি বলেন। তো চায়না শুধু কনজিউমার গুড না, আমরা এতদিন জানবো শুধু কনজিউমার গুড, চায়না কিন্তু অলরেডি তারা এলিভেট করেছে হাই ভ্যালুয়েটেড আইটেমে।
সেখানেও কিন্তু চায়না অনেক আগে আছে ইন্ডিয়ার চেয়ে। তো ইন্ডিয়ান যেটা বললেন উইকলিং সারাল ভাই, উইকলিং তাকে পুশ করা সোজা, কিন্তু চায়নাকে পুশ করা সোজা না। আরেকটা ব্যাপার হলো যে জিনিসটা আসলেই ঠিক, যে পয়েন্টটা ধরেছে ডোনাল্ড ট্রাম্প তো বিজনেসম্যান, মানে যদি ব্যাপারটা হতো যে আমার এই অয়েল দরকার এই জন্য নিচ্ছি, কিন্তু সে অয়েল নিয়ে আবার বিক্রি করছে, সে কিন্তু ডবল প্রফিট করছে। আর সে তো বিজনেসম্যান, তুই বেটা প্রফিট করবি আমাদের বিনিময়ে, আমরা ছেড়ে দেবো কেন? এতে আমার মানে গ্লোবাল ডিফেন্স স্ট্র্যাটেজি বা আমার যে সামরিক স্ট্র্যাটেজি আমার মানে বিঘ্নিত হচ্ছে। সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প মানে চায়নার সরি ইন্ডিয়ার উপর চড়া হয়েছে। আরেকটা ব্যাপার আপনার মনে রাখতে হবে, রিগার্ডলেস হোয়াট ইট ইজ, ইন্ডিয়া কিন্তু হ্যাজ এ লট অফ ইনফ্লুয়েন্স ইন ইউনাইটেড স্টেটস। কারণ এই যে অ্যালন মাস্কের সাথে গন্ডগোল তো কিছু না, মানে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু সবার সাথে গন্ডগোল লাগে, স্টিভ ব্যানন তারা কিন্তু তার সাথে গন্ডগোল রেখেছে। কিন্তু হাইটেক ও সিলিকন ভ্যালি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্নভাবে হেল্প করছে ইনডিরেক্টলি, এবং সিলিকন ভ্যালি আমেরিকাতে মানে ইন্ডিয়ার ব্রেন দ্বারা চালিত হচ্ছে। তো তাদের কিন্তু এখনো পলিটিক্যাল ক্লাউড আছে। সার্ভার যেটা বলেছেন, বিহাইন্ড দিস নেগোসিয়েশন হচ্ছে, আর একটা যুক্তি একটা কিছু সলিউশন আসবে, যেটা মানে এতটা খারাপ হবে না ইন্ডিয়ার জন্য। হ্যাঁ, আমি কবিরের সঙ্গে ডক্টর কবিরের সঙ্গে আমি একমত, সেই সুন্দর বলেছে। আমি শুধু একটা অ্যাড করবো যে বাংলাদেশের ব্যাপারে যেটা ট্যারিফ, ওটা হলো অ্যাডেড ট্যারিফ 20%, কিন্তু অরিজিনালি যেটা আছে 16.5, দুটো মিলে সত্যিকার বাংলাদেশের উপরে ট্যারিফ হলো 36.5। 36 এটা হলো আমাদের ধারণা। এবং আমি ডক্টর কবিরের সঙ্গে একমত যে আসলে নেগোসিয়েশনসে যে কি হচ্ছে, আমি যেটা প্রথমে একটা ওয়ার্ড বলেছিলাম ট্রানজেকশনাল, যে ডোনাল্ড ট্রাম্প অনেকটা ট্রানজেকশনাল। কাজে এটা যে ভবিষ্যতে যে কি এর রেজাল্টটা হয় সেটা কিন্তু প্রিডিক্ট করা যাচ্ছে না। তবে একটা জিনিস, যে ভারতেরও কিন্তু বিরাট ক্লাউড, কারণ ও যে সিলিকন ভ্যালি, এবং আরো একটা ব্যাপার, ট্রাম্পের বটম লাইন ভারতীয় ভোট, যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত যে নাগরিকরা আছে তারা কিন্তু গেল নির্বাচনে তাকে জিতিয়ে দিয়েছে, এবং তার যে ভাইস প্রেসিডেন্ট তার ওয়াইফ হলো ভারত বংশোদ্ভূত, এবং তার যে সিকিউরিটি চিফ সেও কিন্তু হিন্দু, মানে শি ইজ নট ফ্রম ইন্ডিয়া, কিন্তু সে প্যাসিফিক আইল্যান্ডে তার বংশ, কিন্তু সে হলো ইসকনের একজন বড় সমর্থক, এবং তার ফাদার ইসকনের একজন নেতা। কাজেই আমার যেন মনে হচ্ছে, আমি কবিরের সঙ্গে একমত যে আমরা দেখবো যে নেগোসিয়েশন বিভিন্ন ফেজ রয়েছে, বিভিন্ন স্তর রয়েছে। এই স্তরগুলো থেকে যে আলটিমেটলি কি দাঁড়ায় সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। তবে দেয়ার ইজ গোনা বি আ সলিউশন। জি, অসংখ্য ধন্যবাদ দুজন অতিথির। আমরা পর্যালোচনা শুনছিলাম। আমি একটু অনুষ্ঠানের যেহেতু শেষ অংশে এসেছে, একটু আন্তর্জাতিক প্রসঙ্গে যাব। বাংলাদেশ প্রসঙ্গ আনতে চাই। ডক্টর কবির হাসান, দেশটিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। ঘোষণাপত্রটি নিশ্চয়ই আপনি শুনেছেন। বিএনপি সন্তুষ্টি প্রকাশ করেছে, জামায়াত ইসলামী কিছুটা হতাশা প্রকাশ করেছে, তাদের অনেক প্রস্তাব সেখানে রাখা হয়নি। দিনভর নানাবিধ ঘটনা ঘটেছে দেশটিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ৭১-এর দণ্ডপ্রাপ্ত যুদ্ধ অপরাধীদের ছবি প্রথমে প্রদর্শন করা হচ্ছিল, পরে আসলে নানাবিধ চাপের মুখে সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে, এবং সবকিছু মিলিয়ে আসলে দিনভর নানাবিধ ঘটনাই তো ঘটেছে। হাসনাত সার্জিসদের একটি টিম কক্সবাজারে ছিল এই সময়টাতে, সেটা নিয়েও আমরা নানান রকম গণমাধ্যমে নানান রকম শিরোনাম দেখতে পাচ্ছি। আপনার পর্যালোচনা শুনি, নতুন যে বাংলাদেশের কথা বলা হচ্ছে, কিংবা আন্দোলন পরবর্তী বাংলাদেশের 1 বছর, আপনার নিশ্চয়ই একটা পর্যালোচনা আছে। আমার পর্যালোচনা পজিটিভ, অফকোর্স, মানে একটা বহুতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বহু মত এবং পথ আছে, সেখানে বৈপরীত্য থাকবে, ডিবেট হবে, কিন্তু আলটিমেটলি যে ওরা জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে এবং ডিক্লেয়ার করেছে, দ্যাট ইজ এ পজিটিভ স্টেপ। এখানে বিভিন্ন পার্টির বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া ছিল, যেমন বিএনপির বেলায় বলেছে 19টা আইটেমের মধ্যে 12টা ওরা নিঃশর্তভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, 7টাও অ্যাকসেপ্ট করেছে উইদাউট নোট অফ ডিসেন্ট। জামাতের বেসিক্যালি যে ইলেকট্রাল চেঞ্জটা যেটা চেয়েছে আর কি, যে এটা 2 কক্ষ বিশিষ্ট হবে না 1 কক্ষ বিশিষ্ট হবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে একটা কনসেনসাস মাধ্যমে সব পলিটিক্যাল পার্টিকে এক প্ল্যাটফর্মে এনে মোহাম্মদ ইউনূস যে ঘোষণাপত্র দিতে পেরেছে, এটা আমি খুবই হ্যাপি। আপনি জানেন যে ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল সেই গত বছর নভেম্বর ডিসেম্বরে, কিন্তু সেটা হয়নি, অনেক দেরিতে হলো, অনেক মানে আমাদের মধ্যে বোঝাপড়া, ডিবেট, আলোচনার মাধ্যমে এটা হয়েছে। এখন কথা হলো
যে কমিটমেন্ট। এখন নেক্সট ইলেকশন হবে, আপনি জানেন ইলেকশনের ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারি মাসে। এখন যে পলিটিক্যাল পার্টি আসবে এসে যদি তারা কমিটমেন্ট যাতে রক্ষা করে, এবং কমিটমেন্ট রক্ষা করা, এবং আপনি জানেন যে এটা সাংবিধানিক এবং আইনি বৈধতা দেওয়া হবে। অনেক জুলাই ঘোষণাপত্রকে মানে সংবিধানের অংশ করা হবে, নতুন সংবিধান তৈরি করা হবে। এই ব্যাপারগুলো ঠিক, এগুলো করা দরকার, কারণ সংবিধান তো বাইবেল না, এটা ইট ক্যান বি চেঞ্জ। 72 সংবিধান যেভাবে প্রণয়ন করা হয়েছিল মানে জনসাধারণের এবং বৃহত্তর জনসাধারণের দৃষ্টিভঙ্গি সবকিছু চেঞ্জ হচ্ছে, তাই না? এখন আমি যদি সারোয়ার ভাইয়ের সাথে আমাকে কম্পেয়ার করি, সারোয়ার ভাই মুক্তিযুদ্ধ দেখেছেন, আমি মুক্তিযুদ্ধের সময় পালাইছিলাম, আমার তো রিয়া ছিল না। আমার যে মানে দৃষ্টিভঙ্গি আবার বাংলাদেশ, আফটার বাংলাদেশ হোয়াট আই হ্যাভ সিন, সারোয়ার ভাই দুইটা দিকে দেখেছেন। এখন এই যে নতুন এবং পুরনের যে একটা কম্বিনেশন দরকার, আমাদের কিন্তু একটা মনে রাখতে হবে, আমি আমাদের ইয়াংদের যারা আছে আর কি, এনসিসিবি যারা লিডার, ছাত্রদের বলবো যে তাদের কাছে নলেজ আছে কিন্তু উইজডম নেই। এই জন্য উইজডম যারা আছে, যারা 71 দেখেছে, যারা এখনো বয়োবৃদ্ধ 70+, এবং ইয়াঙ্গার জেনারেশনের যে মানে নলেজ এবং ওনাদের উইজডমকে একসাথে কাজ করে এগিয়ে যেতে হবে, এটার জন্য সাংঘর্ষিক না হয়। আর এট দি সেম টাইম বড় দল হিসাবে তো বিএনপি এখন অথবা জামাত ইসলামকে বলবো, তারা যদি এই তরুণদের কথাবার্তাকে একটু কাজে নেয়, কারণ তারাই আমাদের আগামী দেশের মানে দেশ চালাবে, তারাই আমার দেশের কারিগর and so on। দুনিয়াতে যত বিপ্লব হয়েছে, ইনক্লুডিং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন, সবকিছু যদি আপনি হিস্ট্রি করেন, যারা ইসলামী জীবন ব্যবস্থা বিশ্বাস করেন, যারা সেকুলার, প্রত্যেকটা জায়গায় তরুণরা বিরাট ভূমিকা পালন করছে। আন্ডার এনি সার্কামস্টেন্সেস তরুণদের সে রোলকে খর্ব করা যাবে না। আমার মনে হয় সেই জিনিসটা এই জুলাই ঘোষণাপত্রে এসেছে, এবং বারবার মোহাম্মদ ইউনূস যত শুনেছি মনে রাখতে পারছি, সে কিন্তু তরুণদের কথা বারবারই বলেছে, তাদেরকে জাতীয় বীর হিসেবে উল্লেখ করেছে যারা মারা গেছে। আপনি জানেন অধিকাংশ যারা মারা গেছে অধিকাংশই তরুণ। সুতরাং এটা সব দিক থেকে নেয়, আমি পজিটিভ বলবো। অ্যাটলিস্ট একটা নতুন যাত্রা শুরু হলো, দেখা যাক আমরা কিভাবে আগিয়ে নিয়ে যাই। এবং উনি যে ইলেকশনের কথাটা ঘোষণা করেছেন, আমি হয়তো মনে করেছিলাম যে হয়তো এপ্রিলে দিবেন, কিন্তু ফেব্রুয়ারিতে দিবেন। এটা একটা ভালো কথা বলেছেন। এটা নিয়ে অনেক ধরনের মানে রাজনীতি হচ্ছিল, ধোঁয়াশা হচ্ছিল, এখন একটা প্রেডিক্টেবল পথে গেল, বলে যে আমি আমার কাজ করেছি যতটা পেরেছি, এখন তোমাদের এগিয়ে দিতে হবে। ফ্যান্টাস্টিক, আমি বলবো যে ওভারঅল আমি খুব প্লিজড। জি, ডক্টর কবির হাসানের পর্যালোচনা শুনছিলাম। আমি আপনার পর্যালোচনা থেকেই আসলে ডক্টর মোস্তফা সরওয়ার আপনার কাছ থেকে দুটো বিষয় জানতে চাইবো মূলত। কবির হাসান বলছিলেন যে জুলাইয়ে যারা আসলে আহত হয়েছেন কিংবা যারা আসলে মারা গেছেন তাদেরকে বীর ঘোষণা করা হয়েছে। জুলাই আগস্টে যারা আন্দোলন করেছেন, যারা মারা গেছেন কিংবা যারা আহত হয়েছেন, তাদের একটা পরিপূর্ণ তালিকা আমরা এখনো তৈরি করতে পারিনি। আহতদের এখন পর্যন্ত পর্যাপ্ত চিকিৎসা, পর্যাপ্ত সুযোগ সুবিধা আমরা দিতে পারিনি। তাদের পরিবারের সাথে কথা বলা কিংবা তাদের পরিবারের সাথে যে যোগাযোগটা আসলে সরকার কিংবা প্রশাসনের হওয়ার কথা ছিল, সেটাতে এখন পর্যন্ত আমাদের বেশ দুর্বলতা রয়েছে। তাহলে আসলে আজকের যে ঘোষণা, সেটি আসলে শুধুমাত্র একটি রাজনৈতিক বক্তব্যই কিনা, সেই বিষয়টি আপনার কাছ থেকে শুনবো। আরেকটি বিষয়, ফেব্রুয়ারিতে রোজার আগেই যে নির্বাচনের কথা বলা হচ্ছে, ডক্টর কবির হাসান এই বিষয়টিতে আসলে আশ্বস্ত হয়েছেন, এবং নির্বাচনের কথা আসলে সব পক্ষই বলছিল। সাধারণ মানুষেরও আসলে এক ধরনের দাবি ছিল দ্রুত নির্বাচন। কিন্তু বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, প্রশাসনের যে পরিস্থিতি, সেই ক্ষেত্রে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সেই ক্ষেত্রে প্রশাসনিক যে কাঠামো, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটি আসলে ঠিক থাকবে কিনা, অর্থাৎ একটা ফেয়ার নির্বাচন হওয়া সম্ভব কিনা, এই দুটো বিষয়ে একটু আপনি যদি ফোকাস করতেন। আমি এখানে মানে কবিরের যে অ্যানালিসিসের সঙ্গে একমত। আমি শুধু অ্যাড করব যে এই যে নির্বাচন যে হতে যাচ্ছে, সেটার যে পরিস্থিতি, যেটা আমি খুবই আশাবাদী সামরিক বাহিনীকে এখানে ইনভলভ করা হবে, এবং যখন সামরিক বাহিনীকে ইনভলভ করা হবে তখন যে নির্বাচন আমরা পাবো, কখনোই আমরা 100% একটা নির্বাচন যে একদম 100% ভালো হবে, এটা কিন্তু পৃথিবীর কোথাও নেই। মানে এমনকি সবচেয়ে অ্যাডভান্স কান্ট্রি গুলোতেও কিন্তু কিছুটা গোলমাল হয়ে যায়। আর সেখানে আমরা বাংলাদেশ তো আমাদের মানে আমরা দেখেছি মানে গণতন্ত্রের পদযাত্রা বারবার ব্যাহত হচ্ছে কাজে, এবং মানুষ মতো ট্রেন্ড না, এবং অন্যান্য অনেক বিভিন্ন ব্যাপারও রয়েছে বিভিন্ন এলাকাতে, মাস্তান এটা সেটা রয়েছে। এ সত্ত্বেও আমার যেন মনে হয় যে সামরিক বাহিনীকে ইনভলভ করলে এটা একটা ন্যায্য ভালো নির্বাচন হবে।
এই যে ঘোষণাপত্র যেটা করেছে, সেই ঘোষণাপত্রে আমি লক্ষ্য করলাম এটা যেন মনে হচ্ছে যে বিএনপির বিজয়ের তুর্যবাদক মনে হচ্ছে আমাকে। কারণ আমি পড়লাম, খুব সাবধানে পড়লাম, এমনকি এই এই যে ঘোষণাপত্রে যে আপনি যদি দেখেন 24 এবং 25 নম্বর, হ্যাঁ, ইজ ভেরি ইন্টারেস্টিং। যেমন আমি 24 নম্বরটা চট করে পড়ে শোনাচ্ছি। সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই গণ আন্দোলনের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয়, আমি এই শব্দটাকে আবার রিপিট করব, প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে। দেখুন, ওটা কিন্তু একটা কোয়ালিফায়ার, ওই যে প্রয়োজনীয়। হ্যাঁ, আমরা যখনই কোনো কোয়ালিফায়ার ঢুকাই কোন ওয়ার্ডের সামনে, যে নেসেসারি অ্যামেন্ডমেন্টস অর নেসেসারি থিংস, তখনই কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি চলে আসে ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, এবং ওইটা বিএনপিকে একটা ফ্লেক্সিবিলিটি দিয়ে দিল ওখানে। আচ্ছা, তারপরে আমি বলবো যে এখানে আরো একটা ব্যাপার, যে পরবর্তী পর্যায়ে যারা অন্যায় করেছে, 5ই অগস্টের পরে যারা অন্যায় করেছে, মবিং করেছে এবং অন্যান্য করেছে, তাদেরকে কিন্তু কোনো রক্ষা কবচ নেই এখানে। এটা কিন্তু আমাদের ধরতে হবে। তাতে যদি আসিফ নজরুল, রিজওয়ানা হাসান অথবা যে এই যে 3 জন ছাত্র উপদেষ্টা ছিল, তারা যদি কোনো অন্যায় করে থাকে, তারা যদি কোনো করাপশন করে থাকে, নিয়োগ বাণিজ্য করে থাকে, তারা কিন্তু আইনের আওতায় চলে আসবে, তারা কিন্তু এখানে ইন্ডেমনিটি পেল। এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি মনে করি যে এই যে জিনিসটা দেওয়া হলো, এটা আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দারুণ সাধুবাদ দেব। আমি কিন্তু তাকে কঠোর ভাষায় সমালোচনা করেছি, তার ভালো কাজের প্রশংসা করেছি। যে কাজে তাকে আমি সমালোচনা করেছি সেগুলো ছিল সব গঠনমূলক, কনস্ট্রাকটিভ, নট এগেইনস্ট হিম। আমি চেয়েছিলাম, আমি সবসময় তাকে বলেছি যে নির্বাচনটা আপনি দিয়ে তাড়াতাড়ি কেটে পড়েন, একটা 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 ডেমোক্রেটিক ট্রানজিশন হোক, তাহলে আপনি হবেন নেলসন ম্যান্ডেলা। আর যদি তা না করেন, তাহলে আপনি ইদি আমিন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমি দেখলাম যে আলটিমেটলি হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, উনি সঠিক পথেই যাচ্ছেন। এবং উনি একটা বাংলাদেশের যে যখন উনি ক্ষমতা এলেন, তখন উনি ছাড়া কিন্তু কোনো উপায় ছিল না। তখনকার যে সাবজেক্টিভ অবজেক্টিভ রিয়ালিটি, তাতে কিন্তু ইউনূস ছাড়া ওখানে কন্ট্রোল করা সম্ভব ছিল না। ওনার যে বাইরের যে অবদান, বাইরে যে ওনার যে পরিচিতি, ওটাকে ব্যবহার করা হয়েছে, একটা স্টেবিলিটির দিকে আনা হয়েছে। কিন্তু উনি আবার কতগুলো জিনিসে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে ঢুকেছেন। আমি আশা করেছিলাম যে উনি ওই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে থাকবেন, কিন্তু উনি এসেছেন। কারণ আমাদের দেশে কিন্তু এই ডেফিনেশন গুলো কিন্তু আন্তর্জাতিক ডেফিনেশনের সঙ্গে মেলে। আমরা আমেরিকাতে যেটাকে আমরা বলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে একজনের সঙ্গে ডিনার খেতে গেলে $50 বেশি হলে পরে রিপোর্ট করতে হয়, বাংলাদেশে কিন্তু তা না। কাজে সেজন্য আমি তার যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট গুলোকে এখন আমি ইগনোর করে যাব, যেহেতু উনি একটা বিশাল ভালো কাজ করেছেন। এই যে নির্বাচনের ব্যবস্থা করে দিচ্ছেন, ঘোষণা করেছেন, এবং খুবই এখানে আমি দেখলাম যে এখানে উনি খুবই কেয়ারফুল যেভাবে উনি ঘোষণাপত্রকে দিয়েছেন। আরো একটা ব্যাপার হলো যে চার্টার যেটা আসবে, হ্যাঁ, এই চার্টারটাও আমার মনে হয় যে আমি আলী রিয়াজকে ধন্যবাদ দেবো। সে কিন্তু আলটিমেটলি, আমি কিন্তু আগে থেকে সমালোচনা করেছি, কিন্তু আলী রিয়াজ আমার মনে হয় খুব এফেক্টিভলি কাজটা করেছে। সবচেয়ে ইন্টারেস্টিং যে লোয়ার হাউসে, আমি এটা উল্লেখ করবো, লোয়ার হাউসে যে পিআর অথবা ডিরেক্ট ভোট, এটা কিন্তু আলোচনায় উনি রেজলিউশনে রাখেন নাই। ওরা যে এজেন্ডার ভিতরে, দ্যাট ওয়াজ নট ইভেন ইনক্লুডেড। এবং এই যে বিভিন্ন পক্ষগুলো যারা চাচ্ছিল পিআর, তারা কিন্তু এটা ধরতেই পারে না মনে হয়, কারণ আলোচনা এত মাস ধরে চললো। কিন্তু লোয়ার হাউসে আগের মতোই নির্বাচন, নট পিআর। এখানে আমি কেন সাধুবাদ দিচ্ছি, পিআর যদি হতো লোয়ার হাউসে, তাহলে কিন্তু মারাত্মক পরিস্থিতি হতো। কারণ আপনি দেখুন, আমাদের কারণে কিন্তু এই যে যত কয়টা নির্বাচন হয়েছে, এমনকি ফেক যেটা হয়েছে, সেখানে কিন্তু 40%-এর উপরে কারো ভোট যায়। কাজে পিআর যদি হতো, তাহলে দেখুন কেউ কিন্তু অ্যাবসলিউট মেজরিটি নিয়ে গভর্নমেন্ট ফর্ম করতে পারতো না, তাদেরকে কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করতে হতো। তখনই হতো এই ছাগল বেচা কেনা, বুঝছেন, মুরগি বেচা কেনা বাজার। এবং আমরা তো জানি যে বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে কোনো স্টেবল গভর্নমেন্ট কখনো ফর্ম হতে পারতো না। কারণ এই যে ব্যাপারটা যে আসবে সামনে সনদে, চার্টারে, আমি খুবই সাধুবাদ দিচ্ছি। এবং আরো ওখানে আরেকটা খুবই ইম্পর্টেন্ট কাজ হয়েছে, যে
আলী রিয়াজ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তারা রাজি হয়েছেন যে যেটায় একজন রাজি না, একটা দল সেটা থাকবে ওখানে, যেহেতু অন্য দল রাজি হয়েছে, কিন্তু ডিসেনশনটা ওখানে থাকবে। ডিসেনশনটা লিপিবদ্ধ থাকবে। তার অর্থ যে ইট ইজ ভেরি ক্লিয়ার যে এখন যেমন ধরুন যদি বিএনপি নির্বাচনে উইন করার খুবই সম্ভাবনা, এবং এখানে তারেক রহমানকে আমি ধন্যবাদ দেব, সে যেভাবে নেগোশিয়েট করেছে, নেভিগেট করেছে, কনফ্রন্টেশনে না গিয়ে খুব ডিপ্লোম্যাটিক্যালি উনি যেভাবে পথ চলেছেন, তাতেই মনে হয় যেন এই সুফলগুলো আসছে। এবং আমি মনে করি যে ডিসেনশন থাকার জন্য এটা হবে একটা দারুণ ইউনিক একটা ডকুমেন্ট, যে যেখানে কেউ কার উপরে কোনো জিনিস চাপিয়ে দিতে পারবে না। এবং আরো একটা ব্যাপার, যে আমরা চাচ্ছি যে যে পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টে আগের যেটা একটা নিয়ম ওটাকে বাদ দিয়ে পার্লামেন্টের ফ্লোর ক্রস করা যায়। হ্যাঁ, তার মানে প্রত্যেকটা পার্লামেন্ট মেম্বার তাদের স্বাধীনতা থাকবে। এই স্বাধীনতাটা থাকার জন্য লাভ হবে যে কোনো জিনিস চাপিয়ে দেওয়া যাবে, মানে অনেক কিছুতে দর কষাকষি করতে হবে, কনভিন্সিং এর ব্যাপার আছে, বিভিন্ন ব্যাপার আছে। কাজে আমি যেন মনে মনে আমি 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 দেখলাম যে এই সিস্টেমটা যে ওনারা করতে যাচ্ছেন এবং এটার দায়িত্ব দিয়ে দিচ্ছেন যে দল উইন করবে, আমার যেন মনে হচ্ছে বাংলাদেশে একটা সুবর্ণ সুযোগ আসবে। এবং আরো আমি ধন্যবাদ দেব এই যে যে ছাত্র আন্দোলনের যারা ছিল, ওদের আমি কঠোর ভাষায় সমালোচনা করেছি, কিন্তু ওদেরকে প্রশংসাও করেছি, প্রশংসা করে আর্টিকেলও ছাপিয়েছি ঢাকায় ইংরেজি পত্রিকাতে। কিন্তু ওদের আমি অনেক সমালোচনা করেছি, কিন্তু ওরা যে প্রেশার করেছিল এবং অনলাইন এই যে যেমন ধরেন জামাত ইসলাম, তারা যে দাবিগুলো করছে, প্রেশার দিচ্ছে, আমার মনে হয় একটা সুস্থ গণতন্ত্রে এগুলোর দারুণ প্রয়োজন। কারণ এভরিবডি ইজ অন দ্য লাইন। কারণ সবাই যদি করি, হ্যাঁ, সবাই যদি একদিকে চলে যায়, তাহলে তো আর চলবে না। তার চেয়ে বরং এই যে বিভিন্ন দলের যে বিভিন্ন মতামত গুলো চলে আসছে, এবং তারা সেখানে অনেকটা ফ্লেক্সিবল, আবার খুবই কঠোর, এই জিনিসগুলো আমি মনে করি আগামী গণতন্ত্রের ইনগ্রেডিয়েন্ট হিসেবে বাংলাদেশকে একটা শুভ নতুন যুগে নিয়ে যেতে পারবে। এদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জি, নিশ্চয়ই। একটা জিনিস অ্যাড করছি অপলা, জি। সময় প্রশেষ। তুমি একটা কথা বলেছিলে যে যারা শহীদ হয়েছে জুলাই বিপ্লবে, জামাত ইসলাম বাংলাদেশে অলরেডি তাদের নিজস্ব উদ্যোগে 2,500 শহীদের যে সমস্ত বৃত্তান্ত ওরা তৈরি করে দিয়েছে, ওদের ওয়েবসাইটে আছে। ওরা আমিরে জামাত অলরেডি বলেছে, সরকারকে বলেছে যে কাজটা সরকার করা উচিত, সরকার কাজটা অনেকটা এগিয়ে নিয়ে গেছে। কথাটা আমি বলতেছি এটা খুবই দরকার। 1971-এ যারা শহীদ হয়েছে মুক্তিযোদ্ধা এবং যারা রাজাকার, বারবার কমিশন করেছে, ইভেন 17 বছর শেখ হাসিনা যাওয়ার পরেও করার পরে একটা যে রিপোর্ট দিয়েছে, আপনি অবাক হয়ে যান, সব ভুল ভ্রান্তি দিয়ে বলেন। সেখান থেকে 5 জন হিন্দু নারী ধর্ষণ করেছে, মানে তারা রাজাকার, মানে কি ধরনের ভুল ভ্রান্তিতে ভরা। এই কাজটা যদি আমরা এখন করে রাখি তাহলে ভুল ভ্রান্তি কম হবে। আমি জামাত ইসলামকে সাধুবাদ দিচ্ছি, তারা নিজের উদ্যোগে এটা করেছে। আর একটা জিনিস অ্যাড করছে আজকে পাবলিকলি, এই যে জুলাই গণ আন্দোলনের পিছনে যারা মানে মস্তিষ্ক সুতিয়া গার্ড, যাদেরকে বলে যে ব্রেন চাইল্ড, এটার পিছনে জামাত ইসলাম এবং শিবির উৎপ্রতভাবে জড়িত ছিল, ফ্রম মানে পলিসি প্ল্যানিং থেকে শুরু করে এক্সিকিউশন পর্যন্ত। এবং বাংলাদেশে যতগুলো পলিটিক্যাল পার্টি আছে, জামাত ইসলাম বাংলাদেশের একটা ইন্টারনাল ডেমোক্রেসি আছে। আমি কেন কথাগুলো বলছি, হয়তো ধর্মভিত্তিক রাজনীতি আমাদের দেশে ভবিষ্যৎ কি জানি না, কিন্তু জামাত ইসলাম একটা বিকাম এ ফর্মিডেবল ফোর্স এবং একটা মরাল ফিল্টার হিসেবে কাজ করবে বিএনপির জন্য। বিএনপি এবং জামাত ইসলাম যদি মিলেমিশে কাজ করে তাহলে বাংলাদেশের জন্য এটা একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে। আর বামপন্থী অন্যান্য ছোটগুলো দলগুলো আসলে এগুলো খুব একটা ম্যাটার করে না, ওরা কথা মালাই আছে, কিন্তু ওরা মানে প্র্যাকটিক্যাল রিয়ালিটি যখন আসে ওরা এতটা ম্যাটার করে না। তো ওই ঐক্যটা হওয়া দরকার। অ্যাপারেন্টলি বাইরে থেকে মনে হচ্ছে যে জামাত ইসলাম এবং বিএনপি অপোজিট হিসাবে, আমার মনে হয় না তাদের মধ্যে একটা ইন্টারনাল সুর আছে, এবং সেটা আমাদের জন্য ভালো। কেন বলতেছি, আমি যারা সেকুলার যারা ধর্ম ভিত্তিক, তারা আমাদের সে সুযোগটা, ডেমোক্রেসি মানে কি, বহুমতকে একটা পদ্ধতি, লোকজন যে পছন্দ করে সেটাকে আমাদেরকে ইয়ে দিতে হবে, মানে রেসপেক্ট করতে হবে। এই রেসপেক্টটা জায়গাটা যদি হারিয়ে গেলে আমরা তো এগিয়ে যাবো না। আমি এখানে জাস্ট একটা অ্যাড করতে চাচ্ছিলাম, যেটা মানে সারা ভাই বলেন সুন্দর করে আর কি, আমাদের
নতুন সূর্যের আবার যেটা তারিক যে আজকে বলছে, কথাটা আমার কাছে ভালো লাগছিল। সে বলছে যে 71 ছিল স্বাধীনতা অর্জনে আর 24শে জুলাই ছিল স্বাধীনতা রক্ষা। এই কথাটা আমার ভালো লেগেছে। জি, নিশ্চয়ই আমরাও একটা নতুন বাংলাদেশের, একটা সুন্দর বাংলাদেশের জন্য আশাবাদী। আমাদের আজকের মতো আলোচনা শেষ করতেই হচ্ছে। দুজন অতিথিকে অসংখ্য ধন্যবাদ, প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, প্রফেসর ডক্টর কবির হাসান, দুজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা আজকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ জানাবো আপনাদেরকেও। আওয়াজ ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।